হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 300, হাসপাতালে ভর্তি 1450। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না তখন আমার মেয়ের সর্দি কাশ শুরু হয়েছে, পেট খারাপ ছিল, বমি ছিল, জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে। হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। টিকার আওতায় 86%, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রী। ভ্যাকসিনেশন আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ মি 3 উইকস টাইম অ্যান্টিবডিটা ফর্ম হবে। যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি 30 জেলা, ওখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। পশ্চিমবঙ্গে ইতিহাস, বিজেপির বিধানসভায় 200-র বেশি আসনে এগিয়ে, বাংলার কাছে কৃতজ্ঞতা মোদির। গণনায় অনিয়মের অভিযোগ মমতার, সম্পর্কে প্রভাব পড়বে না বলছে ঢাকা। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ। শেষ হলো না পিএইচডি, ঈদ করা হলো না পরিবারের সঙ্গে। কফিনবন্দি হয়ে ফিরলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন। জামালপুরে চিরঘুমে, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ। হাওরে তলিয়ে 25,000 হেক্টর জমির পাকা ধান, রোদ না থাকায় নষ্ট হচ্ছে ফসল। 3 মাস খাদ্য সহায়তা পাবে 1 লাখ পরিবার, 7,500 টাকা করে পাবেন ক্ষতিগ্রস্ত কৃষক। এবং ঈদযাত্রায় যানজট কমাতে মহাসড়ক আসছে সিসিটিভির আওতায়, কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে নজরদারি, চাঁদাবাজি নিয়ন্ত্রণের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর। হাম ও উপসর্গ নিয়ে একদিনে প্রাণ গেল 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যু রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। এদিকে আবহাওয়ার বিরূপ আচরণে জ্বর, ঠান্ডা, কাশির পরই হানা দিচ্ছে হাম। আগামী 2-3 বছর শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ বাড়বে বলেও সতর্ক করছেন চিকিৎসকরা। এদিকে এরই মধ্যে 86% শিশু টিকার আওতায় এসেছে জানিয়ে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা জানান স্বাস্থ্যমন্ত্রী। কমছে না হামের সংক্রমণ, থামছে না মৃত্যুর মিছিল। একদিনে প্রাণ গেল আরও 17 জনের, যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। 24 ঘন্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 1456 জন। রাজধানীর ডিএনসিসি হাসপাতালেই একদিনে নতুন করে ভর্তি হয়েছে 128 জন রোগী, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 100 জন। কখনো গরম, কখনো টানা বৃষ্টি, আবহাওয়ার এমন অস্বাভাবিক আচরণের বিরূপ প্রভাব পড়ছে শিশুদের ওপর। অতিরিক্ত গরম মাথা যখন পড়ছে না তখন আমার মেয়ের সর্দি কাশ শুরু হয়েছে, এর সাথে জ্বর 18 তারিখ পর্যন্ত মানে আসে যায়, তখন ওষুধ খাওয়ালে চলে যায়, তো আবার আসে। জ্বর অনেক বাড়তেছিল, তারপর র্যাশ দেখা দিচ্ছে, র্যাশ থেকেই মানে একদম হামের মতো হয়ে গেছে। পেট খারাপ ছিল, বমি ছিল, এগুলো ছিল। পরে জ্বরের 5 দিন পর মানে 3 দিন ধরে আজকে এই রাশগুলো উঠছে। চিকিৎসকেরা বলছেন, কয়েকদিন টানা গরমের পর বৃষ্টি হওয়ায় বাড়ছে সংক্রমণ। 2 থেকে 3 বছরের জন্য সতর্ক করেন চিকিৎসকরা। বলছেন, পরবর্তী বছরগুলোতে বাড়বে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ। কয়েক বছর ধরে আপনি দেখবেন বাংলাদেশে ডায়রিয়ার রোগী বেড়ে যাচ্ছে প্রচুর, নিউমোনিয়ার রোগী বেড়ে যাবে, স্বাভাবিক। কারণ এরা সব এই যে প্রায় আমাদের হিসাব অনুযায়ী তো প্রায় হাজার হাজার যে বাচ্চাগুলো আক্রান্ত হচ্ছে, সেই বাচ্চাগুলো ইমিউন সিস্টেম কম, তো এরাই তো একসময় নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে, ডায়রিয়াতে। তো আমাদের কিন্তু সাবধান, সামনে বার্ডেনটা বাড়বে। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জানান, এরই মধ্যে 86% শিশু টিকার আওতায় এসেছে। 4 থেকে 5 দিনের মধ্যে শতভাগ আওতায় আসবে জানিয়ে দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা প্রকাশ করছেন তিনি। 86% কাভার করেছি টার্গেটেড ভ্যাকসিনেশন। আরও 4-5 দিন লাগবে আমাদের 100% কাভারেজ হওয়ার পরে। ইউ হ্যাভ টু গিভ মি 3 উইকস টাইম অ্যান্টিবডিটা ফর্ম হবে। যেই ডিস্ট্রিক্টগুলি আমরা 4 তারিখে দিয়েছি 30 জেলা, ওখান থেকে কিন্তু এখন হামের রুগী আসতেছে না বললেই চলে। 12 তারিখে যেটা দিয়েছি ওইটা অনেক কমে গেছে। হামের পাশাপাশি ডেঙ্গু ঝুঁকি সামাল দিতে সরকার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান মন্ত্রী। উই আর টেকিং প্রিপারেশন টু ফাইট অ্যাগেন্স্ট ডেঙ্গুর জন্য যাতে রোগীদের অসুবিধা না হয়। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ইতিহাস গড়ার পথে বিজেপি। এরই মধ্যে 200-র বেশি আসনে এগিয়ে গেরুয়া শিবির। বিজেপিকে ভোট দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুব্রত আচার্যের রিপোর্ট।
বিধানসভার ফল ঘোষণা শুরুর পর থেকেই পশ্চিমবঙ্গে উল্লাসে মাতেন বিজেপি সমর্থকেরা। গেরুয়া আবির আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। বাংলার রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করার আনন্দে মাতোয়ারা বিজেপি। বাংলাদেশ লাগোয়া পশ্চিমবঙ্গে সরকার গঠনের জন্য প্রয়োজন 147 আসন। সেই ম্যাজিক ফিগার স্পর্শ করে প্রথমবার ইতিহাস গড়ার পথে গেরুয়া শিবির। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জনতা জনার্দনের উপর ভরসা রাখে, কোথাও কোনো সমস্যার মধ্যে, ঝামেলার মধ্যে, উত্তেজনা ইত্যাদির মধ্যে যাবে। 2016 সালে বিজেপি পশ্চিমবঙ্গে মাত্র আসন পেয়েছিল 3টি, আর 2021-এ সেই আসন সংখ্যা বেড়ে দাঁড়ায় 77-এ। আর 2026-এ বিজেপি প্রায় একক সংখ্যাগরিষ্ঠতারই পথে। ভোট গণনায় অনিয়মের অভিযোগ এনেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এটা বিজেপির প্ল্যান। অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। পশ্চিমবঙ্গে বিজেপির ঐতিহাসিক জয়ে অভিভূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপিকে ভোট দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। পশ্চিমবঙ্গ বাদে ভারতের আরও কয়েকটি রাজ্যে এদিন ভোট গণনা চলে। তামিলনাড়ুতে এগিয়ে আছে সুপারস্টার থালাপতি বিজয়ের টিভিকে। কেরালায় বাম দলকে হটিয়ে এগিয়ে কংগ্রেস জোট। অন্যদিকে আসাম ও পুদুচেরিতে বিজেপির জয় জয়কার। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। রানা, ভারতের বিধানসভা নির্বাচনের খবর দেখছিলাম, একটু বিস্তারিত জানাবেন। এই মুহূর্তে আসলে কি বিজেপি বিজয় হয়ে গেছে কিনা? জাফর, আমরা যেমনটা হেডলাইনে পড়ছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপির ইতিহাস কেন বলছি, তার কারণ 1947 সালে ভারত স্বাধীনের পরে প্রথমবারের মতো পশ্চিমবঙ্গে কিন্তু ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। আপনি জানেন 294 আসনের মধ্যে 200 শেষ খবর পর্যন্ত 208টি আসনে এগিয়ে আছে এই বিজেপি। অন্যদিকে মমতার দল, যারা 34 বছরের বাম শাসনকে অবসান ঘটিয়ে যারা ক্ষমতা এসেছিল, সেই মমতার দল 15 বছর পর কিন্তু হাঁটতে বসেছে। আমাদের কাছে কিছু তথ্য আছে জাফর, আমরা যদি দেখি তাহলে ওই যে প্রথমেই বলছিলাম যে পশ্চিমবঙ্গে বিজেপির ইতিহাস, মোদির অভিনন্দন, মমতার অভিযোগ। আপনি জানেন নরেন্দ্র মোদী একটু আগে সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেছেন এবং সেই পোস্টে তিনি পুরো পশ্চিমবঙ্গের যত ভোটার সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এবং তিনি এও বলেছেন তার যে দল, সেই দল ক্ষমতায় আসার আগে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, ক্ষমতা বা সরকার গঠনের পর তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন বলে তিনি বলেছেন। আরেকটা বিষয় যে আলোচনায় মুখ্যমন্ত্রী প্রার্থী, যদি বিজেপি ক্ষমতা বা সরকার গঠন করে তাহলে মুখ্যমন্ত্রী কে হবে তা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছে। বিশেষ করে যাদের নামগুলো এই মুহূর্তে আলোচনায়, তার মধ্যে অন্যতম বিরোধী দলের যে নেতা শুভেন্দু অধিকারী। আপনি জানেন যে এই শুভেন্দু কিন্তু মমতার একসময় ডান হাত হিসেবে পরিচিত ছিলেন আর কি। এরপরে আরও আছেন সাবেক যে সভাপতি, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তিনি। এছাড়াও বর্তমান যে সভাপতি সৌমিক, তিনিও কিন্তু, তার নামও কিন্তু শোনা যাচ্ছে। এখন হয়তো আগামী সপ্তাহের মধ্যেই সরকার গঠন হবে। পশ্চিমবঙ্গের বাইরে যে জেলাগুলোতে বিধানসভা নির্বাচন, আমরা সেটা নিয়ে একটু পরে আলোচনা করব জাফর। পশ্চিমবঙ্গের নির্বাচনের সবশেষ খবর জানাতে কলকাতায় আছেন আমাদের সহকর্মী সুব্রত, যাচ্ছি তার কাছে। সুব্রত, সবশেষ আপনার কাছে কি তথ্য আছে? রানা, আপনি ঠিকই বলছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, কিন্তু তার আগে জানিয়ে রাখি যে তিনি কিছুক্ষণ আগে দিল্লির সদর দপ্তরে তিনি কিন্তু দীর্ঘ ভাষণ দেন এবং তার আজকে বডি ল্যাঙ্গুয়েজ, তার পরনে পোশাক, এটি কিন্তু সমগ্র ভারতবাসীর নজর কেড়েছে। দেখুন, 15ই মার্চ ভারতের নির্বাচন কমিশন শুধু পশ্চিমবঙ্গে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে তা নয়, কিন্তু এর সঙ্গে কেরল, আসাম, পুদুচেরি এবং তামিলনাড়ুতেও হয়েছে। যদিও আজকে প্রধানমন্ত্রীর ভাষণে দেখা গিয়েছে যে পশ্চিমবঙ্গকেও তিনি বারবার সামনে এনেছেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং সবচেয়ে বড় কথা যে তিনি কিন্তু যে ভূষণ, তার যে পোশাক ছিল ধুতি পাঞ্জাবি, সেই ধুতি পাঞ্জাবি পরে কিন্তু আজকে তিনি প্রায় দীর্ঘ বক্তব্য রাখেন এবং সেখানে তিনি বলেছেন যে বদলা নয়
বদলাতে হবে। অর্থাৎ যে ভয় তোষণ এবং দুর্নীতির যে একটি ব্যাধি হয়ে গিয়েছিল পশ্চিমবঙ্গে গত কয়েক দশক ধরে, সেখান থেকে বেরিয়ে আসতে হবে এবং বিজেপি সেটিই করবে। এবং বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন নির্বাচনে এসে মোদীর গ্যারান্টি হিসেবে দিয়েছেন যে রাজ্যের সামাজিক উন্নয়ন, নারীদের সুরক্ষা এবং যুবকদের কর্মসংস্থান, সবটাই কিন্তু একেবারে অক্ষরে অক্ষরে পালন করা হবে, এমনটাও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু আজকে প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গে একেবারে ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর যে রাজনৈতিক প্রতিক্রিয়া আমার কাছে থাকা সে সংক্রান্ত সবশেষ তথ্য। সুব্রত, আপনি ধন্যবাদ। জাফর, যেটি আলোচনা করছিলাম, সুব্রত যেটি বললেন যে পশ্চিমবঙ্গের বাইরেও অন্য যে প্রদেশগুলোতে নির্বাচন হয়েছে তার ফলাফলের বিষয়ে যদি একটু বিস্তারিত জানাবেন। জাফর, একটা বিষয় একটু বলে রেখেছি, পশ্চিমবঙ্গে যে দলই ক্ষমতায় আসুক না কেন ঢাকার সঙ্গে সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে শীঘ্রই ভারত সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক করবে বলে আশা প্রকাশ করেন তিনি। any other political party আমাদের দিক থেকে আমাদের ওদের সাথে পানির ইস্যু আছে, পুশব্যাকের যে ইস্যুটা বললেন ওটা আছে, আরও অনেক ইস্যু আছে। সেই ইস্যুগুলো তো আমাদের রয়ে যাচ্ছে, সেইগুলো যেই সরকারই আসুক না কেন বা থাকুক না কেন তাদের সাথে আমাদের আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে। ফার্স্ট ফরেন পলিসিতে চলবো আমরা, সেটা অন্যান্য দেশে যেই সরকারই আসুক না কেন আমাদের ফরেন পলিসি একই থাকবে। জাফর, যেটি আলোচনা করার বারবার চেষ্টা করছিলাম, এর মাঝে আমরা দেখলাম ভারতের সাথে সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। অন্য যে প্রদেশগুলোতে নির্বাচন হলো সেখানে আসলে বিজেপিকে এককভাবেই সেগুলোতেও দখল নিয়েছে। জাফর, আজকে কিন্তু 5টি রাজ্য সেখানে ভোটের গণনা চলছে সারাদিন ধরেই, এবং যদি বলি যে সবগুলোতেই বিজেপি ভালো অবস্থানে আছে, আমাদের কাছে একটু তথ্য আছে আমরা দেখি। তবে সবচেয়ে বড় চমক পশ্চিমবঙ্গের পরে কিন্তু চমক দেখিয়েছে তামিলনাড়ু। আপনি জানেন থালাপতি বিজয় দক্ষিণের অনেক বড় একজন তারকা, তিনি মাত্র 2 বছর আগে একটি রাজনৈতিক দল তৈরি করেছিলেন এবং সেই দল এবার বাজিমাত করেছে পুরো তামিলনাড়ুতে, এবং তার দল এখন পর্যন্ত 100-র বেশি আসনে তারা এগিয়ে আছে এবং ধারণা করা হচ্ছে তিনি হয়তো তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। এছাড়া একটা বিষয় বলি, কেরালায় বাম শাসনের অবসান, শুধুমাত্র কেরালা না পুরো ভারত জুড়ে বাম শাসনের অবসান হচ্ছে আজকের মধ্য দিয়ে। কারণ আপনি জানেন পশ্চিমবঙ্গে দীর্ঘ 34 বছর কিন্তু বামরা ছিলেন, এরপর কেরালায় অনেক দিন ছিলেন, সেখানে আবারও কংগ্রেস জোট ক্ষমতায় আসতে যাচ্ছে। এছাড়াও আসাম পুদুচেরিতে কিন্তু বিজেপির জয়, আসামে এর আগেও বিজেপি ছিল, আবারও সেখানে বিজেপির প্রত্যাবর্তন হয়েছে। পুদুচেরিতেও বিজেপির যে দল জোট তারা কিন্তু এগিয়ে আছে। বলা যায় যে পশ্চিমবঙ্গ, আসাম, পুদুচেরি এগুলোতে কিন্তু বিজেপি জোট এগিয়ে আছে। অন্যদিকে শুধুমাত্র তামিলনাড়ুতে পরিবর্তন হচ্ছে হয়তো, এবং কেরালায় পুরোপুরি কংগ্রেস আসছে। জাফর, জি রানা, আপনাকে ধন্যবাদ। আমরা খবর রাখবো, দেখবো আসলে ভারতের শেষ খবরটা কি পাওয়া যায় সেখানে। আপনাকে ধন্যবাদ। জি, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রায়হানুল রানা, জানাচ্ছিলেন ভারতে বিধানসভা নির্বাচনের সবশেষ খবর। শেষ হলো না পিএইচডি, ঈদ করা হলো না পরিবারের সঙ্গে। কফিনবন্দি হয়ে ফিরেছেন যুক্তরাষ্ট্রের হত্যার শিকার জামিল আহমেদ লিমন। গ্রামের বাড়ি জামালপুরে করা হয়েছে দাফন। জানাজায় অংশ নেন শত শত শোকার্ত মানুষ। সন্তান হত্যার বিচার চান বাবা। এর আগে বিমানবন্দরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, আরেক শিক্ষার্থী বৃষ্টির মরদেহ দ্রুত দেশে ফেরানোর কাজ চলছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পিএইচডি শেষ করে কুরবানি ঈদে বাবা মার বুকে ফেরার কথা ছিল জামিল আহমেদ লিমনের। সময়ের আগেই ফিরলেন লিমন কফিনবন্দি হয়ে চিরঘুমের জন্য। মরদেহবাহী অ্যাম্বুলেন্স জামালপুরে গ্রামের বাড়িতে পৌঁছতেই লিমনের নিথর দেহ দেখতে ভিড় করেন শত শত শোকার্ত মানুষ। বাবা বলেন, বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে তার সন্তানের মতো আর কারো যেন এমন মর্মান্তিক পরিণতি না হয়। একই সঙ্গে ছেলে হত্যার বিচার দাবি করেন তিনি। তা আমার গেছে, পৃথিবীর কোনো কিছু দিয়ে তো আর রিকভার হবে না। আমি চাই আমার দেশের আরো অন্যান্য ছেলে মেয়ে যারা ভিন্ন দেশে হোক আর দেশে হোক সবাই যেন নিরাপত্তার সহিত পড়াশোনা করতে পারে। ওরা যে উচ্চশিক্ষা নিতে গিয়ে আজ তাদেরকে এইভাবে মরতে হইল, এটা কখনো আশা তো কেউই করে না। কিন্তু আমি চাই
যে পিশাচের হাতে এই ঘটনা ঘটছে সে পিশাচের যেন সর্বোচ্চ শাস্তি হয়। সন্ধ্যায় লালডোবা উচ্চ বিদ্যালয় মাঠে লিমনের জানাজা অনুষ্ঠিত হয়। এতে ঢল নামে সর্বস্তরের মানুষের। পরে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়। এর আগে সকাল 8:47 লিমনের মরদেহবাহী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার লিমনের মরদেহ ঘিরে সন্তানহারা মায়ের আর্তনাদে ভারী হয়ে ওঠে বিমানবন্দর প্রাঙ্গণ। লিমনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে শোকে কাতর হয়ে পড়েন তিনি। শামা ওবায়েদ জানান, হত্যার সঠিক তদন্ত বিচার নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখছে সরকার। আমাদের বিশ্বাস যে যুক্তরাষ্ট্র সেই তদন্ত কমপ্লিট করবে এবং এই হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদেরকে শাস্তির আওতায় এনে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং তারও সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কার্যক্রম চলছে। যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডায় 16 এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন লিমন এবং 24 এপ্রিল তার মরদেহ উদ্ধার করে পুলিশ। একই ঘটনায় নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ। বন্ধ কারখানার বিষয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রতিমন্ত্রী শরীফুল আলম সহ অংশ নেন সংশ্লিষ্টরা। গেল এপ্রিলে মন্ত্রী জানিয়েছিলেন, বেসরকারি উদ্যোগে 6 মাসের মধ্যে বন্ধ 6টি সরকারি পাটকল চালু করা হবে। পর্যায়ক্রমে বন্ধ বাকি পাটকলগুলো চালু বা ইজারা দেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। ঠাকুরগাঁও ও বগুড়া সহ পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঈদযাত্রায় যানজটের ভোগান্তি কমাতে মহাসড়ক সিসিটিভির আওতায় আনা সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। কোরবানির পশুর অবৈধ প্রবেশ বন্ধে সীমান্তে নজরদারি বাড়ানো সহ চামড়া নষ্ট হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা জানান সংশ্লিষ্ট মন্ত্রীরা। মাঠ পর্যায়ে সরকারের প্রতিনিধি হিসেবে নীতি নির্ধারণ, উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন ও বিভিন্ন কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসকরা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ, পরিকল্পনা, কৃষি, খাদ্য, বিমান সহ 16টি মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে নির্দেশনা দেন সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিবরা। পরিত্যক্ত 8টি বিমানবন্দর চালুর সিদ্ধান্তের কথা জানিয়ে পর্যটন খাতের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে ভূমিকা রাখার নির্দেশ দেন মন্ত্রী, প্রতিমন্ত্রী। বিদেশি আমরা সহায়তা নিয়ে অথবা পিপিপি মডেলে কিছু করার জন্য তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। প্রত্যেকটা জেলায় কিছু না কিছু পর্যটন স্থান আছে, সেটাকে কিভাবে সংস্কার করা যায়, পর্যটক যারা আসবে তারা যেন নিরাপত্তাহীনতা না ভোগে। সড়ক মন্ত্রী জানান, ঈদে সড়কে যানবাহনের ভোগান্তি কমাতে উদ্যোগ নেওয়া হচ্ছে। মহাসড়ক সিসিটিভির আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। প্রতিবন্ধকতা আছে, চ্যালেঞ্জ আছে, সমাধান একেবারে এখনই সেরকমও না। সামর্থ্যের মধ্যে শতভাগ সমর্থন, মানে কিভাবে সফল হওয়া যায় এই চেষ্টাতে আমাদের কোনো ঘাটতি নেই। অগ্রাধিকার ভিত্তিতে জাতীয় মহাসড়কগুলিকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা, এরপর আঞ্চলিক মহাসড়কগুলি, এরপর হচ্ছে জেলা মহাসড়কগুলি পর্যায়ক্রমে আমরা আনতে পদক্ষেপ নিয়েছি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, কোরবানির পশুর অবৈধ প্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে, আর চামড়া নষ্ট হওয়া ঠেকাতে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বাণিজ্য মন্ত্রী। কোরবানির ঈদে আমাদের কোনো চামড়া যেন নষ্ট না হয় সেজন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক পদক্ষেপ নিচ্ছি। তারা উদ্যোগ নিয়ে মসজিদ মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট লোকজনদের ডেকে আনবেন, তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দিবেন কিভাবে চামড়া সংরক্ষণ করা হবে। আশা করি আগামী দিনে বর্ডার দিয়ে নতুন করে কোনো গরু আসবে না, গরুর মৃত্যু না, তবে গরুর শর্ট পড়ারও কোনো সম্ভাবনা নেই। এদিন দেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনা রক্ষণাবেক্ষণ এবং পাঠাগার সংস্কারে ডিসিদের নির্দেশনা দেন সংস্কৃতি মন্ত্রী। প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা 535টি নিদর্শন তালিকাভুক্ত করে সেখানে আমরা কাজকর্ম করছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। টানা বৃষ্টি আর উজানের ঢলে তলিয়ে আছে হাওর সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের ফসল। ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকার পাকা ধান জমি থেকে ধান কেটে আনলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। দুই মন্ত্রী জানান, হাওরে 1 লাখ পরিবারকে 3 মাস খাদ্য সহায়তা ও আর্থিক প্রণোদনা দেওয়া হবে। মাসে পরিবার প্রতি দেওয়া হবে 7,500 টাকা।
মলিন কৃষকের মুখ, বৈরী আবহাওয়ায় নেই আশার আলো। পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে হেক্টরের পর হেক্টর জমির ধান। সুনামগঞ্জে ক্ষতিগ্রস্ত 20,000 হেক্টর জমির পাকা ধান। ফসল তুলেও রোদের অভাবে শুকাতে পারছেন না কৃষক। নেত্রকোনায় ধান পচে যাওয়ায় বিষণ্ণ কৃষক। কাঠা প্রতি 3,000 টাকা না দিলে মিলছে না ধান কাটা শ্রমিকও। সংগ্রাম করে পানি থেকে ধান তুললেও রোদের অভাবে স্তূপেই গজিয়ে গেছে চারা। মেশিনও কাটে না, নিজেও কাটারি না। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হাওরে বাড়ছে পানি, তলিয়ে প্রায় 300 হেক্টর জমির পাকা ধান। কৃষকের অবস্থা খুব খারাপ, অবস্থা বেশি ভালো না। একই অবস্থা মৌলভীবাজারেও। পানি থেকে অর্ধেকের বেশি ধান কাটা হলেও এখনো নিমজ্জিত 2,349 হেক্টর ফসলি জমি। ধান কাটার মতন ক্ষমতা নাই, এর মাঝে বাড়িতে আনি আমরা শান্তি নাই, রোদ নাই, বান নাই। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে 2 মন্ত্রী জানান, হাওড়াঞ্চলে ক্ষতিগ্রস্ত 1 লাখ পরিবারকে 3 মাস আর্থিক প্রণোদনা ও খাদ্য সহায়তা দেয়া হবে। মাসে পরিবার প্রতি দেয়া হবে 7,500 টাকা। প্রায় 1 লক্ষ পরিবারকে আমরা চিহ্নিত করেছি, কম বেশি কোনো জেলায়। এগুলো আগামী 3 মাস তাদেরকে আমরা কিছু সহায়তা দান করব আমাদের মন্ত্রণালয় থেকে। হাওড় এলাকাতে যে সমস্ত কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য একটা অ্যামাউন্ট অফ মানি আমরা ওইটা লিস্ট করা হচ্ছে। দুর্যোগ সহ যে কোনো পরিস্থিতিতেই কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দেন মন্ত্রীরা। 3 মাস আমরা কন্টিনিউ। ওমর ফারুক, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছে। স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ। 999-এ ফোন পেয়ে ভুক্তভোগীকে উদ্ধার। কুমিল্লায় জড়িত সন্দেহে 4 জন গ্রেফতার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী সংসদ সদস্যরা। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পাশাপাশি সংসদকে প্রাণবন্ত করতে সংরক্ষিত আসনের নারী এমপিরা ভূমিকা রাখবেন বলে আশা বিএনপি মহাসচিবের। সোমবার দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা। পরে গণমাধ্যমে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরে সংরক্ষিত আসনে নারী সংসদ সদস্যরা দেশের উন্নয়ন এবং সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন। 17 বছরের সংগ্রাম আন্দোলনের মধ্য দিয়ে আমরা এই দিনটি পেয়েছি, যে দিনে আমরা শপথ গ্রহণ করে আজকে তাদের আমি আমার নেতা নেত্রী সমাধির মধ্যে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারছি। দুর্নীতি, সন্ত্রাস এবং বৈষম্যের বিরুদ্ধে কথা বলার প্রত্যয় নিয়ে ইনশাআল্লাহ জাতীয় সংসদে যেতে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করতে চাই। দেশের সর্বস্তরের মানুষ, তাদের জন্য কাজ করে আমার উদ্দেশ্য। বিশেষ করে তরুণ, নারী এবং শিশু, তাদেরকে নিয়ে কাজ করতে চাই। আমি একজন নারী নেত্রী অথবা নারী এমপি হিসাবে আমার কাছে, সেই কারণেই আমি সেই পবিত্র দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। চিফ হুইপ নুরুল ইসলাম মনি সহ কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সংসদের সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন। নারী সদস্যরা এখানে শপথ গ্রহণ করেছেন যে তারা বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, জাতীয় সংসদকে কার্যকরী করার ক্ষেত্রে জাতীয় সংসদকে সত্যিকার অর্থেই সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু পরিণত করতে তারা তাদের ভূমিকা রাখবেন। সংসদকে প্রাণবন্ত করতেও নতুন সংসদ সদস্যরা ভূমিকা রাখবেন বলে প্রত্যাশার কথা জানান দলের শীর্ষ নেতারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহা সামনে রেখে কঠোরভাবে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যত্রতত্র পশুর হাট বসতে দেওয়া হবে না বলেও জানান তিনি। এছাড়া পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 24-এর 5 আগস্টের অভ্যুত্থানের পর একে একে ছাড়া পেয়েছে দীর্ঘদিন জেলে থাকা শীর্ষ সন্ত্রাসী ও বিতর্কিতরা। এ নিয়ে হয়েছে আলোচনা সমালোচনা। সোমবার সচিবালয়ে শীর্ষ সন্ত্রাসীদের জামিন পাওয়াকে আদালতের বিষয়ে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধীরা বিশৃঙ্খলা করলেই নেওয়া হবে ব্যবস্থা। জনপ্রত্যাশা পূরণে বর্তমান সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। কিভাবে বেরিয়েছে, আদালত কেন জামিন দিয়েছে, সেটা আদালতেরই বিবেচ্য বিষয়। পুলিশ কোনো অ্যাকশন নিতে গেলে সেই ক্ষেত্রে আমাদেরকে আইনানুগভাবে যেতে হয়।
পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মেট্রোপলিটন এলাকার জন্য আগের পেস্ট রং, জেলা পর্যায়ে নীল রঙের শার্টের সঙ্গে ফিরছে ঐতিহ্যবাহী খাকি রঙের প্যান্ট। এই পোশাকটা আসলে ওয়াইডলি অ্যাকসেপ্টেডও হয় নাই। আমরা শার্ট আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারা দেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি, তবে প্যান্ট সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এদিন সন্ধ্যায় ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রস্তুতি সভার পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান 12 ঘন্টার মধ্যে সারা দেশে কুরবানির বর্জ্য অপসারণের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সড়ক মহাসড়কে বসবে না পশুর হাট, 7 দিনের মধ্যে ঢাকায় ঢুকতে পারবে না চামড়াবাহী যান। চাঁদাবাজি নিয়ন্ত্রণে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। আমরা কঠোরভাবে এটা নিয়ন্ত্রণ করবো ইনশাআল্লাহ। মহাসড়কে উপরে কোনো রকমের কোনো গরুর হাট বা পশুর হাট বসতে দেওয়া যাবে না। জেলা উপজেলা পর্যায়ে ট্রেনিং, প্রচারণা এবং বিনামূল্যে লবণ সরবরাহ এগুলো করা হবে। সেই জন্য আজকে তিনি বাজেট দিয়ে দিয়েছেন যাতে করে চামড়া নষ্ট না হয়, বর্জ্য পরিষ্কার হবে 12 ঘন্টার মধ্যে। এছাড়া ঈদের 7 দিন আগে থেকেই সড়ক মহাসড়কে নিরাপত্তা জোরদারের কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। অনেকে করেছেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বিসিবির ভেতরে সিন্ডিকেট, স্টেডিয়ামের পরিচ্ছন্ন কর্মীদের পারিশ্রমিক নিয়ে 9-6, ক্ষুব্ধ তামিম ইকবাল, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এবার বাণিজ্যের সংবাদ। পুরুষের সমান শ্রম দিয়েও স্বীকৃতি পাচ্ছেন না উপকূলের নারী জেলেরা। সরকারি তালিকায় নেই তাদের নাম। কেবল নারী হওয়ার কারণেই জেলে নিবন্ধন থেকেও বঞ্চিত তারা। শিকদার জাবির হোসেনের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। স্বামী পরিত্যক্তা নারী জেলে শাবানা বেগম। 15 বছর আগে 2 বছরের সন্তান রেখে চলে যান স্বামী। অভাবের তাড়নায় মহাজনের কাছ থেকে দাদন নিয়ে ছোট্ট একটি নৌকা নিয়ে নেমে পড়েন নদীতে মাছ শিকারে। পটুয়াখালীর আগুনমুখা ও বঙ্গোপসাগর মোহনায় 1.5 দশক ধরে অন্যের নৌকায় মাছ ধরে সংসার চালাচ্ছেন তিনি। কিন্তু এত বছরের শ্রমেও মেলেনি কোনো স্বীকৃতি, জোটেনি জেলে নিবন্ধন কার্ড, সরকারি কোনো সুবিধাও পান না। বেড়ার আছে হ্যাগরে দেয় কাঠ নিয়ে হ্যাগো কাঠ দেয় হ্যাগো জালিয়ে নামের সব কিছু পায়, আর আমারও কাঠও দেয় না, মহিলা মানুষ দিকে কাঠও দেয় না, আর আমি কিছু পাইতে আসি না। পটুয়াখালী, বরগুনা, ভোলা, বরিশাল সহ পুরো উপকূল জুড়েই রয়েছে এমন হাজারো নারী জেলে। দেখতে বেদে সম্প্রদায়ের মতো মনে হলেও তারা আসলে পেশাদার মৎস্যজীবী। জাল বাই, এই ধরুন পাকশাক করি, সব কাছে করি। বেড়াগুলোকে আমরা একসাথেই জাল বাই, আমাকে জালিয়ে খাটা হয় না কেন? উপকূলের এসব নারী জেলেরা প্রতিনিয়ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নদীতে গিয়ে মাছ শিকার করলেও আজও মেলেনি তাদের সরকারি স্বীকৃতি। পুরুষ সহকর্মীরা জেলে নিবন্ধন তালিকাভুক্ত হলেও কেবলমাত্র নারী হওয়ার অপরাধে তারা থেকে যাচ্ছেন সরকারি তালিকার বাইরে। মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 18,03,418 জন, কিন্তু নারীদের জন্য নেই আলাদা কোনো পরিসংখ্যান। 1998 সালের জাতীয় মৎস্য নীতিমালায় জেলেদের জীবনমান উন্নয়নের কথা থাকলেও নারী জেলেদের জন্য আলাদা কোনো নীতিমালা হয়নি। 2019 সালের নতুন নিবন্ধন নির্দেশিকাও মূলত পুরুষদের ঘিরেই তৈরি, তাই বাস্তবতার বাইরে রয়ে গেছেন নারী জেলেরা। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। কুমিল্লায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগে 4 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, রোববার রাতে ব্যাটারি চালিত অটোরিকশায় চান্দিনায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন ওই দম্পতি। পথে অটোরিকশার চার্জ শেষ হয়ে যায়। এ সময় মোটর সাইকেলে 3 যুবক তাদের পথরোধ করে এবং ফোনে আরও 2 জনকে ডেকে আনে। এ সময় ভুক্তভোগীর স্ত্রীকে টেনে হিঁচড়ে ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে তারা। পরে স্বামী 999-এ ফোন করলে পুলিশ ওই নারীকে উদ্ধার করে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়। ঘটনাস্থল থেকে 4 জনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নারী চান্দিনা থানায় মামলা করেছেন। কুমিল্লা জেলা কারাগারে প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি, তবে পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান। একপাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরের সড়ক। মাঝখানের জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। সীমানাপাচি কোথায় হবে সেই প্রশ্নে মুখোমুখি সরকারি দুই পক্ষ। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। অরক্ষিত কুমিল্লা জেলা কারাগার, প্রধান ফটকে নিয়মের কড়াকড়ি থাকলেও পেছনের দিকটা যেন উন্মুক্ত স্থান।
নির্মাণ কাজ চলায় সহজেই পথে কারাগারের ভেতরে যাতায়াত করেন যে কেউ। এ নিয়ে সংবাদ প্রচারের পর বাড়ে কারারক্ষীদের তৎপরতা, তবে রয়ে যায় সেই ভাঙা প্রাচীর। সংকটের শুরুটা পুরনো প্রাচীর ভেঙে নতুন দেয়াল নির্মাণকে ঘিরে সিটি কর্পোরেশন ও কারা কর্তৃপক্ষ বিবাদে। এক পাশে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার, অন্য পাশে ব্যস্ত নগরীর ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক সড়ক। মাঝখানে এই জায়গাটি এখন বিরোধের কেন্দ্র। চলতি বছরের 10 জানুয়ারি সড়কে গা ঘেঁষে নতুন সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করে কারা কর্তৃপক্ষ। এতে আপত্তি তোলে নাগরিক সমাজ ও সিটি কর্পোরেশন। অভিযোগ উঠে আগের অবস্থান ছেড়ে প্রায় 25 ফুট সামনে দেয়াল নির্মাণের চেষ্টা চলছে। এতে শহরের প্রধান সড়কের প্রশস্ততা কমে বাড়তে পারে যানজট। প্রবল জন আপত্তির মুখে 12 জানুয়ারির প্রথম দফায় বন্ধ হয় কাজ। পরে কারাগারের সামনের অংশে আবারও দেয়াল নির্মাণ শুরু হলে 18 জানুয়ারি আবারও বন্ধ করে দেওয়া হয়। পরে প্রশাসনিক বৈঠকে কারাগারের অন্য পাশের দেয়ালের নির্মাণ কাজ চলবে সিদ্ধান্ত দিয়ে অন্তত 2 জন মানুষ হাঁটতে পারে এমন জায়গায় রেখে পুনরায় কাজ শুরু হয় এবং প্রায় অর্ধেক কাজ শেষও হয়। পরে সিটি কর্পোরেশনের নির্দেশে 26 জানুয়ারি আবারও বন্ধ হয়ে যায় কাজ। আগের অবস্থানে সীমানা প্রাচীর নির্মাণের দাবিতে 27 জানুয়ারি সচেতন নাগরিকদের ব্যানারে হয়নি মানববন্ধন। একেবারে রোডটা ঘেঁষেই কারাগার কর্তৃপক্ষ অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নিয়েছে। নিরাপত্তার নাম দিয়ে যে দেয়াল নির্মাণ করছে, এতে রাস্তাটি সংকুচিত হচ্ছে। জেলা প্রশাসন বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যেই জায়গাটা সেটিকে ব্যাহত করার উদ্দেশ্যে তারা একটি পরিকল্পিতভাবে এই কাজটি করছে। এদিকে জমি নিয়ে বিরোধে সামনে আসে রেকর্ডের ভিন্নতাও। 1965 সালে RS রেকর্ডে 1081 দাগের জমি রাস্তা শ্রেণীতে জেলা প্রশাসকের নামে ছিল। পরে 1995 সালের BS রেকর্ডে একই জমি ভিটা শ্রেণীতে বাংলাদেশ সরকারের পক্ষে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের নামে দেখানো হয়। নগর পরিকল্পনা অনুযায়ী আগের অবস্থানে দেয়াল নির্মাণ করা উচিত বলছে সিটি কর্পোরেশন। আর কারা কর্তৃপক্ষ বলছে সব মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে হবে সমাধান। নিরাপত্তার প্রশ্ন তো আছেই। মন্ত্রী মহোদয় ওনার উপস্থিতিতেই প্রশাসক মহোদয় উনি ছিল, এটা আলাপ আলোচনার মাধ্যমেই ভিতরে এটা হবে। এরকম কিছু দাবি দেওয়া আসছে, তা আমরা ওইগুলা সমন্বয় করেই আমরা কৃষির ভিতরে করব। যেই বাউন্ডারি ওয়ালটা এখন হচ্ছে, এই বাউন্ডারি ওয়াল পুরাতন যে বাউন্ডারি ওয়ালটা ছিল ওটা ভেঙে যদি বাউন্ডারি ওয়ালটা করে তাহলে সিটি কর্পোরেশনের কোনো আপত্তি নেই। কারাগার যেখানে নিরাপত্তার কথা বলছে সেখানে সিটি কর্পোরেশন এবং সচেতন মহল জোর দিচ্ছে নগর স্বার্থে। তবে দুই পক্ষের অবস্থান এখনো আলাদা। কুমিল্লা শহরের মাঝখানে একটি দেয়াল ঘিরে সমাধানের অপেক্ষায় পুরো নগরবাসী। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। বিসিবির সিন্ডিকেট নিয়ে বোমা ফাটালেন তামিম ইকবাল। স্টেডিয়ামের পরিচ্ছন্ন কর্মীদের পারিশ্রমিকের টাকা বেড়ে খায় বিসিবিরই ভেতরের লোকজন। দ্রুতই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন অ্যাডহক কমিটির প্রধান। গন্ডগোলটা হলো ওভারটাইম। কিছু কিছু মহিলা হলো 28 ঘন্টা, 25 ঘন্টা, 32 ঘন্টা, 36 ঘন্টা, আর কিছু কিছু দেখতেছি 90 ঘন্টা, 92 ঘন্টা। যাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে তাদের কি ওভারটাইমটা নেয়, ওদের অ্যাকাউন্টেই যায়, কিন্তু ওখান থেকে বের করে আবার ওই মহিলাগুলা ওই লোকটারে দিয়ে দিচ্ছে। তাদের থেকে যদি 500 টাকাও কেউ নেয়, ইট ইজ এ ম্যাসিভ ক্রাইম। আর এই জিনিসটা আমি থাকতে কোনো বিন্দুমাত্র ছাড় নেই। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হাম ও উপসর্গে একদিনে সর্বোচ্চ 17 শিশুর মৃত্যু, প্রাণহানি ছাড়ালো 300। আবহাওয়ার বিরূপ আচরণে বাড়ছে সংক্রমণ, দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণের আশা মন্ত্রীর। আমার ছেলেরে আমি কোনোদিন কষ্ট দেই, আমার ভাই একটাই দুঃখ। শেষ হলো না PhD, ঈদ করা হলো না পরিবারের সঙ্গে। কফিনবন্দি হয়ে ফিরলেন যুক্তরাষ্ট্রে হত্যার শিকার লিমন। জামালপুরে চিরক্ষোভে, দ্রুতই আনা হবে বৃষ্টির মরদেহ। পশ্চিমবঙ্গে ইতিহাস, বিজেপির বিধানসভায় 200-র বেশি আসনে এগিয়ে। বাংলার কাছে কৃতজ্ঞতা মোদির। গণনায় অনিয়মের অভিযোগ মমতার, সম্পর্কে প্রভাব পড়বে না বলছে ঢাকা। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।